এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় জীবন উদযাপনের সুর। রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর। রেডিও রেডিও যাদবপুর 90.8 MHz কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। আজ আমাদের আলোচনার বিষয় জৈব সার ও ফসলের অবশিষ্টাংশের মাধ্যমে মাটির স্বাস্থ্য উন্নয়ন। এই আলোচনাটি শুনবেন কৃষি সংক্রান্ত ঘোষণার পর। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম।
এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার, সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। আজকে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব জৈব সার ও ফসলের অবশিষ্টাংশের মাধ্যমে মাটির স্বাস্থ্যের উন্নয়ন। আমি পঙ্কজ রয়েছি আপনাদের সঙ্গে এবং এই বিষয় নিয়ে বলবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন অতিথি ডক্টর মৌমিতা আশ, বৈজ্ঞানিক, ICAR বা কাকদ্বীপ গবেষণা কেন্দ্র। ডক্টর আশ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ।
এই আলোচনায় প্রথমেই আপনাকে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে মাটির স্বাস্থ্য। কারণ আমরা জানি কৃষির ক্ষেত্রে মাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই মাটির স্বাস্থ্যকে কেন টেকসই কৃষির ভিত্তি বলা হচ্ছে? এটি খুবই একটি প্রাসঙ্গিক প্রশ্ন। আমরা যেরকম জানি যে মাটি একটি গতিশীল জীবন্ত ব্যবস্থা। এখানে ভৌত, রাসায়নিক, জৈবিক প্রক্রিয়াগুলি সমস্ত একসঙ্গে কাজ করে। তো রাসায়নিক দিক যদি আমরা বলি, যেরকম কি পুষ্টি চক্র, সেখানে সঠিক থাকলে কি হবে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলি আছে যেগুলি গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, সেগুলি সহজলভ্য হবে। এবং ভৌত দিক যদি ঠিক থাকে, যেরকম কি গঠন, সমষ্টি এগ্রিগেট, ছিদ্রতা যেটাকে আমরা পোরোসিটি বলে থাকি, তাহলে কি হবে, মাটির যে জল ধারণ ক্ষমতা এবং তার যে জলের যে প্রবেশ ক্ষমতা সেগুলি উন্নত হবে। এবং যদি জৈবিক দিকের কথা আমরা বলি, যেরকম মাইক্রোবিয়াল বায়োমাস, তো এটি হচ্ছে আমাদের যে অর্গানিক কার্বন তার একটি লিভিং পার্ট, মানে আমরা জীবন্ত অংশ বলে থাকি। তো এখানে তার যে এনজাইমস, যেরকম বিভিন্ন ধরনের যে আমাদের অণুজীব যারা আছে, যেরকম ডিহাইড্রোজিনেজ, ইউরিয়েজ, ফসফেটেজ, এই সমস্তগুলি যদি সক্রিয় থাকে, তাহলে কি হবে যে আমাদের যে জৈব অংশে যে সমস্ত নিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদান আছে তার মিনারেলাইজেশন সহজে হবে, মানে সেটি খনিজ উপাদানে সহজেই পরিবর্তন হবে এবং সেই অনুযায়ী আমাদের গাছকে সহজলভ্য করে দেবে। তো সেই জন্য আমরা বলি যে মাটির স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের টেকসই কৃষির ভিত্তি হিসেবে আমরা বলতেই পারি। আচ্ছা, বেশ। আচ্ছা, একটা বিষয় নিয়ে খুব চর্চা এই সময় হয়, সেটা হচ্ছে জৈব সার এবং ফসলের অবশিষ্টাংশ যে অংশ, সেটা কি কখনোই রাসায়নিক যে সার কৃষক বন্ধুরা ব্যবহার করেন তার বিকল্প নাকি পরিপূরক? এই প্রসঙ্গে যদি একটু বলেন। হ্যাঁ, প্রথমেই বলে রাখা দরকার যে এই রাসায়নিক যে সার সেগুলি খুবই পার্টিকুলার, মানে যেরকম সেগুলো নাইট্রোজেনের জন্য আমরা আলাদা ইউরিয়া সার ব্যবহার করছি, ফসফরাসের জন্য ডিএপি, তারা কি হচ্ছে শুধুমাত্র যে সহজলভ্য পুষ্টি যেটা আমাদের গাছের জন্য প্রয়োজনীয় সেটা পৌঁছে দিচ্ছে, কিন্তু আমাদের মাটির যে জৈব কার্বন বা ধনায়ন বিনিয়ন ক্ষমতা, যেটাকে আমরা ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি বলি, বা বাফারিং ক্ষমতা, যেটাকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারামিটার মাটির স্বাস্থ্যের জন্য, সেগুলোকে কিন্তু কোনো রকম কোনো উন্নত করছে না। শুধুমাত্র রাসায়নিক সার সহজলভ্য পুষ্টি উপাদানকে গাছের কাছে পৌঁছে দিচ্ছে। কিন্তু অপরদিকে যদি আমরা জৈব সার, যেরকম FIM, কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, গ্রিন ম্যানিওর, এগুলো যদি বা ফসলের অবশিষ্টাংশ যদি আমরা ব্যবহার করি, তাহলে কি হবে, মাটিতে জৈব কার্বন বাড়বে, এই যে ধনায়ন বিনিয়ন ক্ষমতা এটা বাড়বে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ কি, আমরা যখন মাটিতে এই সমস্ত জৈব কার্বন বা জৈব সার দিই, সেগুলো ধীরে ধীরে আমাদের গাছের প্রয়োজন অনুযায়ী আমাদের পুষ্টি উপাদান গাছকে সরবরাহ করে। ফলে কি হয় যে হঠাৎ করে লসও হয় না, আবার অনেক দিন ধরে সেই কাছে পৌঁছে যায়। আবার যেরকম বিভিন্ন ধরনের অ্যাসিডিটি বা স্যালিনিটি, যেটা আমরা বলি যে অম্লত্ব এবং লবণাক্ততা, এইটিকে কমাতেও আমাদের জৈব যে সার সেটিতে একটি প্রধান ভূমিকা পালন করে। এবং বিভিন্ন নিউট্রিয়েন্টসের, বিভিন্ন পুষ্টি উপাদানের যে লিচিং বা লস, যেরকম নাইট্রোজেনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, যেটি গুরুত্বপূর্ণ, নাইট্রোজেন আমাদের মাটির থেকে লিচিং হয়ে যায়, মানে নিচে জলের সাথে নিচে নেমে যায়, গ্রাউন্ড আমাদের ভূগর্ভস্থ জলে পৌঁছে যায়। তো সেটিকেও কমায়, ধরে রাখতে সাহায্য করে। এবং আবার অপরপক্ষে যে অ্যামোনিয়া হয়ে যে মাটির থেকে উড়ে যাচ্ছে, সেই প্রসেসটিকেও বাধা দেয়। তো সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে জৈব সার এবং যে আমাদের ফসলের অবশিষ্টাংশ বা রাসায়নিক সার, এরা কখনোই একে অপরের বিকল্প নয়, এটি আমরা বলতে পারি পরিপূরক। মানে উভয়কে প্রয়োজন রয়েছে একদম। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে জৈব পদার্থের কথা আপনি বলছেন বারবারই আলোচনায়, সেটার মাটির যে ভৌত বৈশিষ্ট্য, সেটাকে ঠিক কিরকম ভাবে বা কি ভাবে সেটাকে উন্নত করতে পারে? আমাদের যেরকম যে জৈব পদার্থগুলি আছে সেগুলি পচে যায় বা ডিকম্পোজ হয়, ফলে হিউমাস তৈরি করে। হিউমাস তৈরি করার ফলে কি হয়, বিভিন্ন ধরনের যে এগ্রিগেশন, মানে কি, যেখানে মাটির কণাগুলি একসঙ্গে জোড়া থাকে, স্টেবল হয়ে থাকে। আবার কি হয় যে ওয়াটার হোল্ডিং, জল ক্যাপাসিটি মাটির, তো সেটাকে উন্নত করে। আবার কম্প্যাকশন, ফলে যে মাটির শিকড় সেটা অনেকটা নিচে অবধি যেতে পারে। তো এই সমস্ত কারণের জন্য আমরা বলতে পারি যে মাটির যে ভৌত গঠন সেটা অনেকটা পরিমাণে উন্নত হয় আমরা যদি জৈব পদার্থ ব্যবহার করি। মানে এক্ষেত্রে প্রধান একটা হচ্ছে মাটির ক্ষয়কে কমিয়ে দিতে পারে, মাটির ক্ষয়কে কমিয়ে দেয়। বেশ। ফসলের যে অবশিষ্টাংশ, যেটা আমরা হয়তো অনেক ক্ষেত্রেই খুব সহজে কৃষক বন্ধুরা পেতে পারেন, সেটা মাটির যে জীববৈচিত্র্য সেক্ষেত্রে কিভাবে সেই ভূমিকাটা রাখে?
আমাদের যে ফসলের অবশিষ্টাংশগুলি আছে, যেরকম যেটাকে আমরা খড় বলি, খড় বা বিভিন্ন ধান গম, সেক্ষেত্রে যেগুলো অবশিষ্টাংশ আমাদের থেকে যায় মাটির মধ্যে, হ্যাঁ, সেগুলোকে পুড়িয়ে না দিয়ে যদি আমরা সেগুলোকে মাটির মধ্যেই রেখে দিই, তাহলে ওর মধ্যে কি আছে, আমাদের বিভিন্ন ধরনের সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, যেগুলো তাদের খাবার, তো তাদের খাবার পেয়ে যায়, তাহলে তাদের যে বৃদ্ধি সেটা খুব বেড়ে যাবে, ফলে আলটিমেটলি তারা আবার মাটির স্বাস্থ্যকেই ভালো রাখবে। তো এটা একটা কারণ। দ্বিতীয় কারণ, আমাদের যে অণুজীবগুলো আছে এবং এই অণুজীবরা অনেক বৃদ্ধি পায় এবং অ্যাক্টিভিটি সেটা অনেকটা পরিমাণে বেড়ে যায়। আপনি জানেন যে আমাদের ম্যাটিক্স কৃষি পাঠশালায় কৃষক বন্ধুরাই প্রধানত শ্রোতা, তো এই সমস্ত বিষয়টা তো শেষমেশ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং বাস্তবে তাদের খুব প্রয়োজনীয়। বাস্তবে তাদের গাইডলাইন সম্পর্কে যদি একটু বলেন। হ্যাঁ, যেরকম প্রথমেই বলা দরকার, যদি আমরা 1 টন FIM মানে ফার্ম ইয়ার্ড ম্যানিওর, যেটা আমাদের যে কম্পোস্ট বলতে পারি বা ফার্ম ইয়ার্ড ম্যানিওর একটু আলাদা, এতে একটু নিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদান একটু কম থাকে কম্পোস্টের থেকে, কিন্তু আমরা যদি 1 টন FIM ও জোগাড় করতে পারি, তাহলে সেখান থেকে প্রায় 5 থেকে 6 কেজি নাইট্রোজেন, 2 থেকে 2.5 কেজি হচ্ছে ফসফেট এবং 5 থেকে 6 কেজির মতন পটাশিয়াম আমরা পেতে পারি। এবং সেগুলি কি হয়, যে খড় যদি হয় বিশেষ করে, তার ক্ষেত্রে কি হবে, পটাশিয়াম যেটা সেটি হচ্ছে আমাদের ফসলের কাছে খুব সহজেই পৌঁছে যাবে, কারণ পটাশিয়াম কখনোই কোনো অর্গানিক বা জৈব যে অংশ তার সঙ্গে বাঁধে না, ফলে সেটি অনুরূপে মানে পটাশিয়াম হিসেবেই থাকে এবং সেটি খুব সহজেই ফসলের কাছে পৌঁছে যায়। এবং তারপরে কি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সিঙ্ক্রোনাইজড যে রিলিজ, মানে ধীরে ধীরে যে আমাদের যেই স্লো রিলিজ হচ্ছে, মানে ধীরে ধীরে ফসলের যে চাহিদা সেই অনুযায়ী যে রিলিজ হচ্ছে, তার ফলে কি হচ্ছে, আমাদের নিউট্রিয়েন্ট নষ্ট হচ্ছে না, পুষ্টি উপাদান নষ্ট হচ্ছে না, সেখানে একটা খরচ কমে যাচ্ছে। এবং তারপরে আমরা যদি বলি, যেরকম একটা রেকমেন্ডেড ডোজ আমরা দিয়ে থাকি, যে এটা দেওয়া উচিত ফার্মার্সদেরকে আমরা বা কৃষকদেরকে, যেটা বলি যেরকম 5 থেকে 10 টন FIM পার হেক্টর এবং তার সঙ্গে রেকমেন্ডেড আমরা নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম যদি আমরা 25 থেকে 50% আমরা প্রতিস্থাপন করতে পারি, সেটাও কিন্তু একটা বিশাল লাভ, সেটা মাটির জন্য এবং আমাদের কৃষক ভাই বোনেদের জন্য। এবং তারপরে কি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ, কি যখন আমরা ইউরিয়া দিই বা DAP দিই, তারা কিন্তু শুধুমাত্র নাইট্রোজেন বা ফসফরাসই দিচ্ছে, তারা কিন্তু যেই মাইক্রো নিউট্রিয়েন্ট বা আমাদের যেগুলো খুব ইম্পর্টেন্ট, মানে যেরকম আমরা বলতে পারি আয়রন, কপার, ম্যাঙ্গানিজ, বোরন, এগুলো কিন্তু ওখান থেকে সরবরাহ হয় না। তার ফলে কি হয়ে যাচ্ছে, সেগুলোর ডেফিসিয়েন্সি বা সেটার একটা অভাব দেখা যাচ্ছে গাছের মধ্যে, সেটা মিট আপ করার জন্য কিন্তু আমাদের এই জৈব কার্বন খুবই গুরুত্বপূর্ণ। অনুখাদ্যের একটা অভাব কিন্তু খুব সহজেই মেটানো যাবে যদি আমরা এইভাবে অবশিষ্টাংশ বা এইভাবে যদি আমরা জৈব পদার্থ ব্যবহার করে থাকি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনুখাদ্যের অভাব কিন্তু আমাদের বিভিন্ন জমিতে ভীষণ প্রকটভাবে দেখা যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গেও বোরন, জিঙ্ক এদের খুব অভাব দেখা যায়। তো এগুলি আমাদের অভাবকে পূর্ণ করার জন্য আমরা যদি জৈব পদার্থ ব্যবহার করি, তারা তো এই নাইট্রোজেন, ফসফরাস দেবেই, আবার তার সঙ্গে বিভিন্ন অনুখাদ্যও দেবে, এবং তার সঙ্গে আমরা যদি রাসায়নিক সার ব্যবহার করি পরিপূরক হিসেবে, তাহলে গাছের কাছে সহজেই সেটি পৌঁছে যাবে। মানে সবকটারই একটা সুষমভাবে, মাত্রাগতভাবে একটা ব্যবহার করতে পারলে সুফল পাওয়া যাবে। একদম। আচ্ছা, এবার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা এই সমসাময়িক সময়ে খুব আলোচিতও হচ্ছে, সেটা হচ্ছে কৃষক বন্ধুরা যে ধানের যে অবশিষ্টাংশ খড় সেটাকে পুড়িয়ে ফেলেন, এবং তার ফলে আপনিও একটু আগে আলোচনায় বলছিলেন যে উভয় দিক দিয়ে তার একটা ক্ষতি সাধন হয় বা তার ব্যবহারটা সঠিকভাবে হয় না। তো এই খড় না পুড়িয়ে মাটিতে মিশিয়ে দিতে পারলে পরিবেশে কিরকম তার প্রভাব হয়, যদি এই প্রসঙ্গে একটু বলেন। হ্যাঁ, তো প্রথমেই বলি যে খড় বা যেটাকে আমরা বার্নিং, রেসিডিউ বার্নিং, খুব একটা আমরা হট টপিক হিসেবে দেখি, দিল্লিতে খুব পলিউশন, মানে প্রচন্ড পরিবেশ দূষণ এই শুধুমাত্র খড় পোড়ানোর জন্য। তো এই যে বার্নিং, রেসিডিউ বার্নিং বা এই সমস্ত খড় যদি আমরা না পুড়োই, তাহলে কি হবে, যে এই যে কার্বন ডাই অক্সাইড বা এই সমস্ত বিভিন্ন পার্টিকুলেট ম্যাটার, এগুলি পরিবেশে গিয়ে মিশবে না, ফলে ওই দিক থেকে আমাদের যে বায়ুর যে একটা স্বাস্থ্য সেটা বজায় থাকবে, পরিবেশের সেই ক্ষতিটা হবে না। আবার কি হবে, মানে এই যে আমাদের খড়গুলি যদি মাটিতে মিশিয়ে দিই, যেরকম আগেও বললাম, আমাদের অনেকটা পরিমাণে যে আমাদের মাটির যে জৈব কার্বন সেটি সঞ্চিতকরণ করা যাবে। এবং
তার সাথে কি যে এই নাইট্রাস অক্সাইড এটি কিন্তু খুবই ক্ষতিকারক একটা গ্রিন হাউস গ্যাস, যেটি আমাদের যে পৃথিবীর যে অ্যাভারেজ তাপমাত্রা সেটাকে কিন্তু বাড়িয়ে যাচ্ছে, গড় তাপমাত্রা বাড়িয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই নাইট্রাস অক্সাইড ম্যানেজমেন্টের ক্ষেত্রেও এই ক্রপ মানে আমাদের খড় না পোড়ানোটা কিন্তু খুবই পরিবেশের দিক থেকে এটা একটা সুদূর প্রসারী প্রভাব কিন্তু রয়েছে, খুব এটার খুবই প্রভাব। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেটাকে এখন খুব চর্চার মধ্যে আছে সেটা হচ্ছে ক্লাইমেট রেজিলিয়েন্স, মানে আমাদের অতি খরা হোক অতি বন্যা হোক যেন আমাদের ফসল বেঁচে থাকে। তো এটা আমাদের মূল উদ্দেশ্য, ক্লাইমেট রেজিলিয়েন্সের মূল কথাই হচ্ছে তাই, যেন আমাদের ফসল বেঁচে থাকে, তার উৎপাদনও মানে বাড়ে আর সেভাবে কোনো ক্ষতি না হয়। তো সেই ক্ষেত্রেও অনেকটা পরিমাণে খুব গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রেও একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই খড় না পোড়ানো এবং ফসলের অবশিষ্টাংশ আমাদের মাটিতে মেশানো। আচ্ছা, যার এত গুরুত্ব সেই প্রসঙ্গে আপনি আপনার যে অভিজ্ঞতা তার থেকে যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন যে কৃষক বন্ধুরা এইগুলোর ব্যবহারে এতটা পিছিয়ে কেন? প্রথম কথা হচ্ছে এই যে খড় তার একটা কম্পিটিং ইউজ, মানে অন্যভাবেও আমরা ইউজ করছি, সেটাকে ব্যবহার করছি, যেরকম গবাদি পশুর ক্ষেত্রে ব্যবহার হয়ে যাচ্ছে, বিভিন্ন ছাউনি দিচ্ছে বাড়ির, সেক্ষেত্রে ব্যবহার হচ্ছে। তো অনেক সময় এই যে খড় এটা বেঁচেই থাকছে না, অনেক সময় খুব কম পরিমাণে থাকছে। আমাদের কৃষক ভাই বোনেরা ভাবছে এর থেকে ভালো এটাকে আমরা পুড়িয়ে দিই, তাড়াতাড়ি আমরা তাহলে নেক্সট যে ক্রপটা আমরা লাগাতে পারবো খুব তাড়াতাড়ি, এটাকে তাড়াতাড়ি পুড়িয়ে দিলে। কারণ এই যে খড় এটাকে পচানো একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টাস্ক, কারণ এই পচানোটা যদি দেরি হয়ে যায়, যদি ধানের খড় যেটা ওটা যদি পচাতে দেরি হয়ে যায়, তাহলে পরের যে যদি গম লাগাই বা সর্ষে লাগাই এটা কিন্তু দেরি হয়ে যাবে। তো দেরি হয়ে গেলে কি হবে, তার ফসলের যে উৎপাদন সেটাতে কিন্তু একটা প্রভাব ফেলবে। তো সেই ক্ষেত্রে এটি একটি প্রধান কারণ আমরা দেখেছি যে আমাদের কৃষকরা পারেন না। আমরা দ্বিতীয়ত বলতে পারি যে অনেক সময় জৈব সার যদি আমরা বলি, ফসলের অবশিষ্টাংশ তো হলো, জৈব সার অনেক সময় অ্যাভেলেবেলই থাকে না, তাদের কাছে এটা পৌঁছে যায় না একটা মানে খুব বাল্কে, মানে খুব একটা অ্যাভেলেবিলিটির দিকে পরিমাণ মতো একটা পৌঁছে যায় না, এটা একটা প্রবলেম। আর দ্বিতীয়ত আমাদের কৃষকরা এখন গ্রিন রেভলিউশনের পরে খুব অভ্যস্ত, এবং আমরাও দেখেছি যে এই সার দিলাম আমার দুদিন পর মানে আমার যে গাছ সেটা সবুজ হয়ে গেল, সেইটা দেখতে খুব অভ্যস্ত, ফলে কি জলদি ফল পাওয়ার একটা মাইন্ডসেট তৈরি হয়েছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সেটা খুব সত্য, কারণ এই যে আমাদের জৈব পদার্থগুলি এগুলো কিন্তু ধীরে ধীরে মাটিতে পুষ্টি উপাদান সরবরাহ করে। ব্যবসায়িক উৎপাদনের ক্ষেত্রে, ফলন বৃদ্ধির ক্ষেত্রে সেই দিকটা নজরে রাখার একদম প্রয়োজনও রয়েছে কৃষকদের। সেই ক্ষেত্রে যারা তাড়াতাড়ি ফলন চান তারা ধৈর্য রাখতে পারেন না, তো সেই ক্ষেত্রে তারা রাসায়নিক সার ব্যবহার করে ফেলেন। তো আবার আরেকটা কারণ হতে পারে যে লেবার এন্ড ট্রান্সপোর্টেশন কস্ট, মানে এই যে নিয়ে যাওয়া একটা অনেকটা পরিমাণে যে আমার জৈব সার নিয়ে যাওয়া, কারণ অনেকটা পরিমাণে লাগবে। আপনি যদি দেখেন 46 ইউরিয়াতে প্রায় 46% মতো নাইট্রোজেন, কিন্তু সেখানে যদি আমরা একটা FIM বা একটা কম্পোস্টকে আমরা যদি তুলনা করি, দেখি অনেক কম পরিমাণে নাইট্রোজেন ফসফরাস আছে। তো ওই পরিমাণ নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সরবরাহ করার জন্য অনেক বেশি পরিমাণ আমাদের জৈব সার লাগবে। তো সেইটা পৌঁছানো বা সেইটা একটা লেবার কস্ট, সেই যে টাকাটা সেটাও একটা কিন্তু খরচ সাপেক্ষ। তো সেই ক্ষেত্রে এই সব দিকগুলি আছে যেগুলি সত্যি আমাদের মাঠে কিন্তু বাস্তব সমস্যা। আচ্ছা, তাহলে এগুলোকে কাটাবার বা সমাধানের উপায় হিসেবে কি কোনো যান্ত্রিক পদ্ধতি বা যন্ত্রের ব্যবহার সেগুলো সাহায্য করতে পারে, বা সেই প্রসঙ্গে যদি একটু আমাদেরকে বা কৃষক বন্ধুদেরকে সচেতন কোনো গাইডলাইন আপনার পক্ষ থেকে দেন? অবশ্যই সমাধান তো আছেই। যেরকম প্রথমেই বলে রাখি, মেশিনারি মানে আমাদের যে সমস্ত যান্ত্রিক যে সাপোর্ট, মানে আমাদের বিভিন্ন ধরনের এই আমরা যখন সংরক্ষণ কৃষির কথা বলি তখন বিভিন্ন ধরনের মেশিন আছে, যেরকম আমরা ওগুলোকে বলি হ্যাপি সিডার, জিরো টিল ড্রিল, মালচার। ফলে কি হয় যে এই যে অবশিষ্টাংশগুলো এগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়াটা খুব সহজ হয়। ফলে কি এইটা যদি তারা ভর্তুকির সাথে পেতে পারে আমাদের কৃষকরা, তাহলে একটা সুবিধাজনক একটা দিক। এর উপর ভর্তুকিও রয়েছে, সেটা একটা সুবিধা। এবং আমাদের বিভিন্ন কাস্টম হায়ারিং সেন্টারও হয়, মানে যারা কি বিভিন্ন মানে একটা নির্দিষ্ট টাকা দিলে কিছু পরিমাণে কয়েকটা ঘন্টার জন্য ব্যবহার করতে পারে, এরকম ভাড়া দিয়ে পাওয়া যায়।
প্লাস আরেকটা জিনিস যে মাইক্রোবিয়াল যে আমাদের কনসোর্সিয়া, মানে কি, যদি এই জীবাণুগুলো যেরকম একটা খুব উন্নত এবং খুবই একটা গুরুত্বপূর্ণ আমাদের প্রোডাক্ট তৈরি হয়েছে আমাদের ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট থেকে, যেটিকে আমরা বলি পুষা ডিকম্পোজার। সেটিকে যদি আমরা খড়ের সঙ্গে মিশিয়ে দিই, একটি নির্দিষ্ট ব্যবহার পদ্ধতি আছে, সেটাকে খড়ের সঙ্গে মিশিয়ে দিলে কি হবে, খুব তাড়াতাড়ি খড়টা পচে যাবে। ফলে এই জীবাণু যদি আমরা ব্যবহার করি তাহলে কি তাদের আর অসুবিধা হবে না, যে দ্বিতীয় সময়ের জন্য তারা এটা করতেন না, যেটা যে সমস্যাটা দাঁড়াচ্ছিল সেটা অনেকটা পরিমাণে সুরাহা হবে। এবং যদি তারা কমিউনিটি কম্পোস্টিং করতে পারে, মানে অনেকজন কৃষক মিলে যদি একটা জায়গায় কম্পোস্টিং তারা করতে পারে, বিভিন্ন ধরনের ভার্মি কম্পোস্ট হতে পারে, মানে কেঁচো সার যেটা সেটা হতে পারে, বা বিভিন্ন ধরনের আমাদের ভেজিটেবলস যেগুলো শাকসবজির থেকে যে কম্পোস্ট হয় সেটিও করতে পারে। তো সেগুলো সবাই তাহলে সবাই ভাগাভাগি করে ব্যাপারটাকে ব্যবহার করতে পারবে। এবং তারপরে আরেকটা যে জিনিস সেটা হচ্ছে ট্রেনিংটাও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। যদি আমরা আমাদের কৃষক ভাই বোনেদের কাছে সেই ট্রেনিং বা প্রশিক্ষণ পৌঁছে যেতে পারে তাহলে তাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে। মানে এটা একটা খুব গুরুত্বপূর্ণ সমাধান, যে কিভাবে অ্যাকচুয়ালি সংরক্ষণ কৃষি হচ্ছে, বা কিভাবে আমরা এই জৈব সার ব্যবহার করব, কিভাবে জৈব সার তৈরি করব। যেরকম আমাদের কাছে কিছু কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, যেরকম আমি এখনই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম এই ট্রেনিং গুলো তারা কোথায় গেলে পাবেন। একদম আমাদের যেরকম কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি নিম পিট আছে, তো সেখানে বিভিন্ন ধরনের জৈব সার তৈরি করার প্রশিক্ষণ চলে। তারা তৈরিও করে, ওখানে ওদের সেটআপও আছে বিভিন্ন, মানে যেটাকে আমরা বলতে পারি তৈরি করার যে কারখানা জাতীয় বলতে পারি, তো সেখানেও আছে, তারা প্রশিক্ষণও দেয়। সেখানে গেলেও তারা যোগাযোগ করলেও সেটিকে পৌঁছে যেতে পারে, হাতে কলমে তারা শিক্ষাও নিতে পারবে, প্রশিক্ষণও পাবে, এবং অন্যান্য মেশিন যন্ত্রপাতির ব্যবহার সেগুলো তারা জানতে পারবে আর কি। বেশ, তার মানে সমস্যা বেশ কিছু থাকলেও সমাধানের পথ কিন্তু আমাদের রয়েছে হাতে, যদি আমরা প্রযুক্তিগুলোকে, প্রশিক্ষণগুলোকে সময় মতো তার সুযোগগুলোকে নিতে পারি, তাই তো? এটাই বোধহয় মূল কথা। শ্রোতা বন্ধুরা, আজকের মতো আমরা ম্যাটিক্স কৃষি পাঠশালা অনুষ্ঠান এখানেই শেষ করব। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল জৈব সার ও ফসলের অবশিষ্টাংশের মাধ্যমে মাটির স্বাস্থ্যের উন্নয়ন, এবং এই বিষয় নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতামত ভাগ করে নিলেন ডক্টর মৌমিতা আশ, বৈজ্ঞানিক, ICAR, সিবা, কাকদ্বীপ গবেষণা কেন্দ্র, এবং সঙ্গে ছিলাম আমি, পঙ্কজ চক্রবর্তী। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। ধন্যবাদ পঙ্কজ বাবু, আর কমিউনিটি রেডিও JU কে ধন্যবাদ বিশেষ একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাকে অতিথি হিসেবে ডাকার জন্য, আর ম্যাটিক্স কৃষি পাঠশালাকে ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা, ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন। আমাদের ফোন নম্বর 0332457262, ইমেল আইডি radiojeu@gmail.com, ইউটিউব চ্যানেল রেডিও JU এবং ইনস্টাগ্রাম radio_JU। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু এগিয়ে চলার
যা হলো 90.8 megahertz community radio, Jadavpur University.